আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি মালিহা হোসাইন। শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে আয়োজিত গণমিছিলে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। হামলার শিক্ষার্থী ও জনসাধারণ হতাহতের প্রতিবাদে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থী ও জনসাধারণ। ঢাকার আফতাবনগর, উত্তরা, মিরপুরে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। এদিকে আগামীকাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালন করা হবে। গতকাল সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এই কর্মসূচি ঘোষণা করেন। এদিকে সকাল থেকে রাজধানীতে স্বাভাবিকভাবে যান চলাচল করছে। আজ ঢাকা ও আশপাশের জেলায় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। দর্শক, রাজধানীর উত্তরা এলাকায় রয়েছেন সহকর্মী সুমন তানভীর। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তানভীর, বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থী ও জনসাধারণ, তো কেমন পরিস্থিতি রয়েছে সেখানে? এই বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। মালিহা, ৪ জুলাই থেকে ৩ আগস্ট মাত্র ১ মাসের ব্যবধান। আর এই ১ মাসের ব্যবধানে পুরা দেশের দৃশ্যপটের যে অস্বাভাবিক পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটি কিন্তু শুধু জনসাধারণ নয়, রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন ব্যক্তি আছেন কিংবা রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদেরও কিন্তু আসলে কল্পনায় ছিল না। দেখছেন এই যে উত্তরা বিএনএস সেন্টারের সামনে আসলে পুলিশের সাজো অজান থেকে শুরু করে অসংখ্য পুলিশ এখানে অবস্থান করছেন এবং গত 18, 19 এবং 20 তারিখ যে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যে কোটা সংস্কারের যে আন্দোলনটি ছিল, সেই আন্দোলনে কিন্তু খুবই সক্রিয় ভূমিকায় ছিল এই উত্তরায় যারা ছাত্র ছিল। সেই সঙ্গে আমরা জানি যে ওই আন্দোলনে কিন্তু আসলে একটি তৃতীয় পক্ষ দ্বারা আমরা কিছু বহিরাগতও দেখেছিলাম। ঠিক এখন যে আন্দোলনটি হচ্ছে, অর্থাৎ কোটা সংস্কার হয়ে যাওয়ার পরেও এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আসলে যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার দাবিতে আপনি কিন্তু জানেন যে আবার নতুন করে সমন্বয়ক কমিটি একটি সমন্বয় সেল গঠন করেছে। সেই সেলে কিন্তু 158 জন মেম্বার তারা রেখেছে। আগেরবার আমরা দেখেছিলাম 65 জন মেম্বারের একটি তালিকা, এখন 158 জন রেখেছে। এখন পর্যন্ত 11টা সময় দিয়েছে উত্তরা থেকে আসলে যারা স্টুডেন্ট আছে, ছাত্ররা আছে, তারা নামবে। আমি যে জায়গাটিতে অবস্থান করছি এর আশেপাশেই কিন্তু রাজুক কলেজ যেমন রয়েছে, সেই সঙ্গে আরও কিছু ইউনিভার্সিটি যেগুলো আসলে 15 নম্বর সেক্টরে গিয়ে পড়েছে, শান্তা মরিয়ম বলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বলেন, সেই ইউনিভার্সিটিগুলো রয়েছে এবং সেই ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু এখানে আসবেন। এবং প্রতিদিনের আন্দোলনের নিয়ম অনুযায়ী আমরা যেটি দেখেছি যে আসলে বিএনএস সেন্টার, অর্থাৎ তারা যে জায়গাটি আসলে নির্ধারিত স্থান হিসাবে দেয়, সেই জায়গাটি থেকে তারা কিন্তু আসলে খুব সচরাচর বের হয় না। তারা জমজম টাওয়ারের ওই 11 নম্বর সেক্টরের ওই পাশ থেকে মাঝে মধ্যে বের হচ্ছে, জসিমউদ্দিনের ওই পাশ থেকে মাঝে মধ্যে বের হচ্ছে, 6 নম্বর সেক্টরের ওই পাশ থেকে মাঝে মাঝে বের হচ্ছে। তবে পুলিশ এখানে যারা আছেন, তাদের ঊর্ধ্বতন যারা আছেন, তারা বলছেন যে সব জায়গায় তারা সতর্ক দৃষ্টি রাখছেন। তবে গতকাল এই উত্তরার আন্দোলনের একটি বিষয় যদি আসলে বলতে চাই, যে গতকাল কিন্তু আসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদেরও কিন্তু আমরা মাঠে দেখেছিলাম। তো আজকে যদি আসলে সেই অর্থে আওয়ামী লীগের নেতাকর্মীকে মাঠে দেখা যায়, তাহলে কিন্তু আসলে সংঘর্ষটা আসলে কোন পর্যায়ে যাবে কিংবা আসলে সংঘর্ষটা তৈরি হলে পুলিশ যারা আছে তারা আসলে আদৌ সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা, সেটি কিন্তু আসলে ভাবার বিষয় আছে। আপনাকে বলে রাখতে চাই, এরই মধ্যে কিন্তু রামপুরায় যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছে তারা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং আপনি জানেন যে আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মূল সমন্বয়ক তারা কিন্তু একটি প্রোগ্রাম দিয়ে রেখেছেন যে 3টায় শহীদ মিনারের সামনে থেকে তারা কিন্তু আগামীকালের অসহযোগ আন্দোলন হয়তো ঘোষণা করবেন কিংবা বড় কোনো কর্মসূচি দিবেন, এমনটা কিন্তু আমাদের জানিয়ে রেখেছেন। তো এই ছিল আসলে উত্তরা থেকে এই কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির পরিস্থিতি জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্তচন্দ্র পাল। দীপ্ত, কেন্দ্রীয় শহীদ মিনারের কেমন কর্মসূচি দেখতে পাচ্ছেন, পরিস্থিতি জানাবেন আমাদের। আসলে মালিহা, এখানে কিন্তু আসলে এই যে শান্তিকামী যে চিকিৎসক এবং নার্স সমাজ রয়েছে তারা কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের কে ঘিরে কিছু অনুপ্রবেশকারী যেমন বিএনপি, জামাত সহ যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তাদের সেই সন্ত্রাসী কার্যক্রম যারা করেছে তাদের বিচারের দাবিতে এবং শান্তির উদ্দেশ্যে কিন্তু আসলে তারা এখানে এই শান্তি সমাবেশ করছে। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে ঢাকার যত চিকিৎসক এবং নার্স সমাজ রয়েছে তারা কিন্তু এই শহীদ মিনারে এসে
উপস্থিত হয়েছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এখানকার একজন চিকিৎসকের সঙ্গে, আমরা একটু জানতে চাই যে আপনাদের আজকের আসলে কর্মসূচিটা একটু যদি বলতেন। আজকে এখানে বাংলাদেশের আমাদের বিভিন্ন স্তরের সম্মানিত চিকিৎসকবৃন্দরা, যারা বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে শিক্ষানবিশ চিকিৎসক পর্যন্ত, আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি নিয়েছি এই আমাদের এই পবিত্র শহীদ মিনার চত্বরে। যে নৈরাজ্য, যে ধ্বংসযজ্ঞ বাংলাদেশে চলছে, তার পেছনে কারা রয়েছে এই ব্যাপারটা বাংলাদেশের মানুষের কাছে সুস্পষ্ট। এটা আসলে বাংলাদেশ বিরোধী একটি চক্রান্ত, বাংলাদেশ বিরোধী একটি শক্তিকে বিভিন্নভাবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে ষড়যন্ত্রের মাধ্যমে আজকে উস্কানি দিয়ে তাদেরকে পেট্রোনাইজ করে এই দেশের বিরুদ্ধে আমাদের যুব সমাজকে বলেন বা আমাদের ছাত্র সমাজকে বিভ্রান্ত করে একটা অংশকে, ডেফিনেটলি সবাই নয়, একটি অংশকে বিভ্রান্ত করে, বিশেষ করে জামাত শিবির এবং বিএনপি, তাদের যেই পেছনে থেকে তাদের যে ব্যাকআপ, সেটা দিয়ে তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এবং রাষ্ট্রের বিরুদ্ধে যে ধ্বংসযজ্ঞে তারা লিপ্ত হয়েছে, সেটির প্রতিবাদ স্বরূপ আমরা শান্তিকামী এবং এইটার বিরুদ্ধে, আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া চিকিৎসক সমাজ, সমস্ত নার্সেস, সমস্ত চিকিৎসক কর্মকর্তা কর্মচারীবৃন্দ আজকে এখানে এই শহীদ মিনারে সমবেত হয়েছে। শুনছিলেন মালিয়া, এখানে কিন্তু চিকিৎসক পরিষদ যারা রয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে এই যে বিএনপি জামাতের যে নৈরাজ্য চলছে, কিছু অনুপ্রবেশকারী কোটা সংস্কার আন্দোলনের কারীদের মধ্যে ঢুকে যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধেই কিন্তু তাদের আজকের অবস্থান, এবং আজকের এই অবস্থানের পরে কিন্তু আসলে তারা তাদের যে পরবর্তী কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি সম্পর্কে জানাবেন। তো মালিয়া, এই ছিল রাজধানীর শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ তথ্য। মালিয়া, ধন্যবাদ আপনাকে। এদিকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও সরকার দলীয় কর্মীদের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে মানববন্ধন ও র্যালি করেছে সন্তানদের পাশে অভিভাবকরা নামে একটি সংগঠন। র্যালি শেষে নিরস্ত্র ছাত্রদের দিকে সশস্ত্র পুলিশের গুলির তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা। এ সময় হত্যাকাণ্ডের বিচার চেয়ে তারা বলেন, আর কোনো শিক্ষার্থীকে গুলি করা হলে আরও কঠোর আন্দোলনে নামবেন তারা। আমি জানতে চাবো না কেন আমার ছেলে রাস্তায়, আমি শুধু জানছি আমার ছেলে ন্যায়ের জন্য রাস্তায়, এটাই আমার জন্য যথেষ্ট। আমাদের সন্তানের নিরাপত্তা এই রাষ্ট্র এবং এই সরকার দিতে পারে বলে আমরা বিশ্বাস করি না। সুতরাং এই রাষ্ট্র এবং এই সরকারের কাছে আমরা আমাদের সন্তান হত্যার বিচার চাইবো কিনা, আমাদের সন্তানের সিদ্ধান্তের সাথে আমরা আছি। দর্শক, রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। সকাল থেকে রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের একাংশ তালাইমারি পুলিশ বক্সসহ বিভিন্ন জায়গায় হামলা চালায়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও হতাহতের ঘটনায় খুলনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষে হতাহতের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে হবিগঞ্জেও। অন্যদিকে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষ ও নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া 16 জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। দর্শক, রাজশাহীর পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী তালাইবাড়ি একেবারে কাঁচা বাজারের এলাকায় অবস্থান করছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী রয়েছে একটি অংশ কিন্তু এরই মধ্যে পুলিশের উপর হামলা চালিয়েছে এবং গোয়েন্দা সংস্থার সাইফুল নামের একজন সদস্য রয়েছেন পিকেভির, তিনি কিন্তু মাথায় গুরুতর আহত হয়েছে বলে আমরা প্রাথমিক জানতে পেরেছি। এবং গণমাধ্যম পুলিশ আসলে তাদের কাছে গেলে তারা আসলে ক্ষিপ্ত হয়ে উঠছেন, ফলে আমরা কিন্তু আসলে তাদের কাছে আসলে পৌঁছাতে পারছি না। এখন তারা আসলে ভদ্রা হয়ে তারা আসলে কোন জায়গায় যাচ্ছেন সেটিও তারা আমাদেরকে জানাননি। তবে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল কিন্তু আমরা দেখেছি সকাল 10:30 থেকে কিন্তু নগরীর বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিলের রাত্রে যে রুয়েট এলাকা রয়েছে সেই রুয়েট এলাকায় তারা কিন্তু আসলে জড়ো হন। এরপরে কিন্তু তালাইমারিতে আমরা কিন্তু সড়কে অবস্থান নিয়ে আমরা কিন্তু শিক্ষার্থীদেরকে বিক্ষোভ করতে দেখি। এরপরে কিন্তু দেখেছি যে আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ তারা কিন্তু আসলে পুলিশ বক্স যেটি রয়েছে তালাইমারিতে এবং বিভিন্ন স্থাপনায় কিন্তু আমরা দেখেছি যে ভাঙচুর চালায়। এছাড়াও আমরা কিন্তু দেখেছি যে বিশেষ করে যারা
আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তাদের সমন্বয়করা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু তাদেরকে আসলে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। এরপরেই যেহেতু রাজশাহীতে কিন্তু সকাল থেকে যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে তারা কিছুটা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপরে কিন্তু আমরা দেখেছি যে আবারও তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এলাকা রয়েছে সেই এলাকায় কিছু অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি আসলে পালন করছিলেন। তবে এখন সম্ভবত তারা আসলে ভজলা মোড় হয়ে তারা রেলগেট এলাকার দিকে যাওয়ার আসলে চেষ্টা করছে। প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি পুলিশের সর্বোচ্চ সতর্ক অবস্থানে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা দেখেছি বিজিবি, র্যাব, পুলিশ তারা কিন্তু এখন পর্যন্ত টহলরত অবস্থা রয়েছে। এক কথায় বলা যায় রাজশাহীতে এখন পর্যন্ত মালিয়া কিন্তু বেশ উত্তেজনার অবস্থা বিরাজ করছে। কারণ রাজশাহী যে 0 পয়েন্ট সাহেববাজার এলাকা রয়েছে সেখানে কিন্তু মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কিন্তু সেখানে অবস্থান নিয়ে রয়েছেন এবং সেখানেও কিন্তু একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের স্মরণে কিন্তু সেখানেও যারা মা রয়েছেন তাদের কিন্তু আসলে সেখানে অবস্থান করার কথা রয়েছে। তো মালিয়া, এক কথায় রাজশাহীতে কিন্তু এখন উত্তেজনা অবস্থা বিরাজ করছে। ধন্যবাদ আপনাকে। মৌসুমী বায়ুর প্রভাবে প্রায় সারা দেশেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজও সারাদিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুসারে দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। গত 24 ঘন্টায় চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, মোংলা, চুয়াডাঙ্গা, কয়রা, বরিশাল, পটুয়াখালী ও ভোলায় অতি ভারী বৃষ্টি হয়েছে। এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে জেলার 7 উপজেলায় পানিবন্দী রয়েছেন লাখের বেশি মানুষ। বন্যার পানিতে জেলার বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবার। বান্দরবানের পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বেড়ে জেলা শহরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। নাফ নদীর উপশাখায় পানি বৃদ্ধি পেয়ে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমরুর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। টানা বৃষ্টিতে বরিশাল নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া বাগেরহাট, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠিতে বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে মানুষের। দর্শক, কক্সবাজারের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। কক্সবাজারের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে কিনা, আর পানিবন্দী পরিবারের সহায়তায় কি উদ্যোগ দেখছেন জানাবেন আমাদের। হ্যাঁ মালিহা, আসলে কক্সবাজারের দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা দেখেছি 3 দিন বর্ষণের পর গতকাল থেকে বৃষ্টি একদম কমে গেছে এবং আজকে সকাল থেকে কোনো বৃষ্টির দেখা মিলেনি। তাই স্বাভাবিক কারণে যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল, উপকূল এলাকা প্লাবিত হয়েছিল, সব দিক থেকে পানিগুলো নেমে যেতে শুরু করে এবং আজকে অনেকটা স্বস্তি জায়গায় এসেছে। উপকূলের মানুষগুলো তারা স্বস্তির মধ্যে আছে এবং যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং যে সড়কগুলো ডুবে গিয়েছিল সেগুলো যোগাযোগের সৃষ্টি হয়েছে। তো মালিহা, কক্সবাজার জেলা প্রশাসন সাথে আমি যোগাযোগ করি। জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান আমাকে জানিয়েছেন কক্সবাজার জেলার 9টি উপজেলার মধ্যে 7টি উপজেলায় ত্রাণ সামগ্রী তারা দিয়েছেন। এই পর্যন্ত 47,000 মেট্রিক টন চাউল বরাদ্দ দিয়েছেন এবং 5 লাখ টাকা নগদ দিয়েছেন 7টি উপজেলার জন্য। 2 উপজেলা বাদে ওই যে দুর্গত উপজেলাগুলো রয়েছে এবং বিভিন্ন সড়কের যে গাছগুলো উপরে পড়ছিল সেগুলো তারা সরিয়ে ফেলে এবং যোগাযোগটা পুনঃস্থাপন করতে পেরেছেন। মোটামুটি সার্বিক বন্যা পরিস্থিতি এখন উন্নতির পথে, হয়তো বৃষ্টি না হলে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। এ হচ্ছে কক্সবাজার থেকে বন্যার সর্বশেষ তথ্য। মালিহা, ধন্যবাদ আপনাকে। ভোলার চরফেশনে মাছ ধরার ট্রলার ডুবে 8 জেলে নিখোঁজ রয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার ঢালচর ইউনিয়নের শাহর মোহনার শিবচর এলাকায় ঢেউয়ের কবলে 13 জেলে নিয়ে ট্রলারটি ডুবে যায়। রাতেই 5 জনকে জীবিত উদ্ধার করে অন্য ট্রলারের মাঝিরা। জেলা মৎস্য কর্মকর্তা জানান, নিখোঁজদের সন্ধানে মৎস্য বিভাগ কাজ করছে ও কোস্ট গার্ডকে জানানো হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে রাতে কেউ উদ্ধার অভিযানে যেতে পারেনি। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।